মাত্র ৫১ বছর বয়সী একজন হিরো, যার পরিবারের কারো রাজনীতির সাথে দূর দূরান্ত পর্যন্ত যোগাযোগ ছিল না, কিন্তু এই মানুষটাই গত ২ বছরে এমন কিছু করে যা আজ বড় বড় পলিটিক্যাল পার্টিগুলোকে দুমড়ে মুচড়ে দিয়েছে। বিজয় থালাপতি ওরফে দি থালাপতি। যে মানুষটার মুভি একটা সময় বক্স অফিস কাঁপাতো, আজ তিনি রাজনীতিতেও সুপারহিট, যার সভায় ভিড় হয় লক্ষ লক্ষ মানুষের। এই মানুষটি নিজের দমেই তামিলনাড়ুর দুটো সবথেকে বড় পলিটিক্যাল পার্টি ডিএমকে এবং এআইএডিএমকে ধরাশায়ী করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? এর আগেও বহু সিনেমার নায়ক নায়িকারা রিল ছেড়ে রিয়েল লাইফে হিরো হতে চেয়েছিলেন, কিন্তু বেশিরভাগই ফেল হয়েছেন। সেখানে বিজয় থালাপতি ঠিক কিভাবে মাত্র ২ বছরের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে গেলেন? এটা কি শুধুই কোনো হিরোইক ক্যারিশমা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ, নাকি শুধুই ভাতার রাজনীতি? আর বিজয় কি আদৌ পারবেন তার করা প্রত্যেকটা প্রতিশ্রুতিকে রাখতে? আর কেনই বা বলা হচ্ছে যে তামিলনাড়ুর ইতিহাসে বিজয় থালাপতির সরকার সবথেকে দুর্বল সরকার? তো আমি রয়েছে মিঠুন, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে তামিলনাড়ুর রাজনীতি নিয়ে। গত ৪ঠা মে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতেই পরিবর্তন আসেনি, পরিবর্তন এসেছে তামিলনাড়ুর রাজনীতির ময়দানেও। কিভাবে বিজয় এই অসাধ্য সাধন করলেন, আজ সেই বিষয়ে কথা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি অনেক কিছু জানতে চলেছেন সাউথ ইন্ডিয়ান পলিটিক্সের ব্যাপারে। তো চলুন শুরু করা যাক। আর বলে দিই, এই ভিডিওটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রায় ১,০০০ মানুষ ভোট দিয়েছিলেন যে ভিডিওটা তাদের দরকার। তো আপনিও যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে জয়েন হয়ে যান। তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার আগে চলুন একবার বিজয়ের বিষয় জেনে নেওয়া যাক। তামিলনাড়ুর একটা খ্রিস্টান পরিবারে ২২শে জুন ১৯৭৪ সালে চন্দ্রশেখর জোসেফ বিজয়ের জন্ম হয়। এবার আপনি ভাবতে পারেন যে তাহলে থালাপতি নামটা কোথা থেকে এলো? আসলে এটা একটা উপাধি। বিজয়কে প্রথমে বলা হতো ইলাইয়া থালাপতি, অর্থাৎ তরুণ সেনাপতি। ১৯৯৪ সালে তার মুক্তি পাওয়া রাসিগান সিনেমার সময় থেকেই এই নামটা বিজয়ের সাথে যুক্ত হয়ে যায়, আর পরে পরে সেটাই থালাপতিতে পরিণত হয়। বিজয়ের বাবা ছিলেন জনপ্রিয় তামিল পরিচালক সেনাপতি আলবার্ট চন্দ্রশেখর। আর যেহেতু বাবা সিনেমার সাথে যুক্ত ছিল, ফলে ছোটবেলা থেকেই বিজয় তার বাবার সিনেমায় শিশু শিল্পী হিসাবে অভিনয় করতে শুরু করে। তবে হিরো হিসাবে তার জার্নি শুরু হয় ১৯৯২ সালে নালাইয়া থ্রিপু সিনেমার মাধ্যমে। শুরুতে বিজয়ের লুকস নিয়ে তাকে অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়েছিল। অনেকে বলতেন তার মধ্যে সেই হিরোইজম ব্যাপারটা নেই, কিন্তু ধীরে ধীরে নিজের স্টাইল, নিজের ডান্স, ফাইট, মাস ডায়লগ ডেলিভারি দিয়ে তিনি গোটা তামিল ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার হয়ে ওঠেন। ঘিলি, পোকেরি, থুপাক্কি, মার্শাল, মাস্টার, লিও, একের পর এক ব্লকবাস্টার সিনেমা তাকে শুধুমাত্র অভিনেতা নয়, তামিলনাড়ুর মাস আইকনে পরিণত করে। এবং ধীরে ধীরে এমন একটা সময় আসে যখন বিজয়ের সিনেমা রিলিজ হওয়া মানেই তামিলনাড়ু জুড়ে উৎসবের পরিবেশ তৈরি হতো। ইভেন তার ফ্যানরা তাকে ডেমি গডের মতো দেখত। একথা বলতে পারেন, তামিলনাড়ুর জনগণের জন্য বিজয় শুধুমাত্র কোনো হিরো নন, তিনি ইমোশন। এবার বিজয়ও কিন্তু তার সিনেমার মাধ্যমে তার এই হিরোইজমকে একটা লিডারশিপে পরিণত করেছেন। ১৯৯০ দশকের সিনেমাগুলোতে বিজয় ছিল একজন রোম্যান্টিক হিরো, কিন্তু ২০০০ সালের পর থেকে তার সিনেমাগুলোতে তিনি নিজের অ্যাংরি ইয়ং ম্যান ইমেজকে ক্রিয়েট করেন। এর ফলে যুব সমাজের মধ্যে তার প্রতি ক্রেজ বাড়তে থাকে। আবার ২০১২ সালের পর থেকে তিনি নিজের সিনেমাগুলোতে নিজেকে একজন সামাজিক হিরো হিসেবে দেখাতে শুরু করেন। কথ্যে সিনেমায় তিনি কৃষকদের দুর্দশা নিয়ে কথা বলেন। আবার মেরসালে সিনেমায় দেখানো হয় হেলথ সেক্টরের দুর্নীতিকে। ভিগিলে তাকে দেখানো হয় একজন ওম্যান স্পোর্টস সাপোর্টার হিসাবে। সরকার সিনেমায় তিনি সরাসরি কথা বলেন ইলেকশনে ভোট চুরি নিয়ে। এবং এভাবেই বিজয় ধীরে ধীরে নিজেকে একজন পলিটিক্যাল সেভিয়ার হিসাবে দেখাতে শুরু করেন। এক কথায় তিনি সিনেমার পর্দা এবং নিজের জনপ্রিয়তাকে একসঙ্গে রাজনীতির জন্য ব্যবহার করেছিলেন। তার সিনেমার এক একটা ডায়লগ এক একটা রাজনৈতিক ভাষণ ছিল। তার ফ্যান ক্লাবগুলো দায়িত্ব নিয়ে তার প্রচার করত। তারাই ছিল বিজয়ের গ্রাসরুট লেভেলের পিআর নেটওয়ার্ক। এবার দেখুন, এই যে মানুষ বিজয়কে এত পরিমাণে ভোট দিয়েছে, এর কারণ কিন্তু শুধু হিরোইজম হতে পারে না। এর জন্য আপনাকে বুঝতে হবে তামিলনাড়ুর ইতিহাসটাকে। এবার তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমা অ্যাক্টরদের প্রভাব কিন্তু অনেক আগে থেকেই ছিল। যেমন এম.জি. রামচন্দ্রন, যিনি এআইএডিএমকে দলের প্রতিষ্ঠাতা, তিনি টানা ১০ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর তামিলনাড়ুর সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় নেত্রী হলেন জয়ললিতা।
তিনিও কিন্তু এসেছিলেন সিনেমা জগৎ থেকে। এম করুণানিধি, যিনি ছিলেন তামিলনাড়ুর 5 বারের মুখ্যমন্ত্রী, এই সিনেমা আর্টিস্টদের এই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে পা রাখেন বিজয় থালাপতি। তবে এই রাজনীতিতে পা দেওয়াটাও কিন্তু একদিনে হয়নি। তিনি ধীরে ধীরে সময় নিয়ে নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন মানুষের মনে। রাজনীতিতে পা রাখার আগে বিজয় নিজের ফ্যান ক্লাবকে একটা স্বেচ্ছাসেবী সংস্থায় কনভার্ট করেন। তার নাম রাখেন বিজয় মাক্কাল ইয়ালাক্কাম। এই সংস্থার মাধ্যমে বিজয় রেগুলার সাধারণ মানুষের সাহায্য করতে থাকেন। এমনকি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি স্কলারশিপ দিতেন। এতে ইয়ং জেনারেশনের মধ্যে বিজয়ের পপুলারিটি রাতারাতি দ্বিগুণ হয়ে যায়। আর তৎকালীন রাজনৈতিক দলগুলো কিন্তু বিজয়ের থেকে বেশ ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। ইভেন 2011 সালে তামিলনাড়ুর বিধানসভা ভোটে বিজয়ের এই পপুলারিটিকে হাতিয়ার করেই জয়ললিতা হিউজ মার্জিনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু একটা সময় গিয়ে এই পলিটিক্যাল পার্টিগুলো বিজয়কে ভয় পেতে শুরু করে। এর ফলে তারা বিজয়কে আটকানোর চেষ্টা করে, তার ইমেজকে খারাপ করার চেষ্টা করে। তার সিনেমা আটকে দেওয়া, ইনকাম ট্যাক্সের রেট, অ্যান্টি হিন্দু ন্যারেটিভ, বিজয়কে আটকানোর জন্য সেন্ট্রাল থেকে শুরু করে স্টেট সবাই চেষ্টা করে। কিন্তু তারপরে বিজয় তার মুভির মাধ্যমে বারবার কারাপ্টেড এবং ইনএফিশিয়েন্ট গভর্নমেন্টদেরকে টার্গেট করতে থাকে। আর ফাইনালি 2রা ফেব্রুয়ারি 2024 সালে বিজয় থালাপতি তার নিজস্ব পার্টি তামিলাগা ভেত্রি খাজাগাম লঞ্চ করেন, যার সংক্ষেপে নাম টিভিকে। বলা হয় এই দিন বিজয়ের সম্মেলনে প্রায় 8 লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। তবে শুরু থেকেই বিজয় কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিয়েছিলেন যে তার দল তামিলনাড়ুর ডিএমকে বা এআইএডিএমকে, বিজেপি, কংগ্রেস এরকম কোনো দলের সাথেই জোট বাঁধবে না। তার পার্টি হবে স্বতন্ত্র পার্টি, যাতে তারা সমস্ত ডিসিশন নিজেরাই নিতে পারে, যাতে তারা তামিলনাড়ুতে একটা হিউজ রিফর্ম আনতে পারে। কিন্তু ভোটে ফলাফল হয় একেবারে ভিন্ন। সেই বিষয়ে বলার আগে চলুন জেনে নেওয়া যাক বিজয় কিভাবে এই ভোটে জিতলেন। বিজয় খুব ভালোভাবে জানতেন যে তার কাছে সবথেকে বড় হাতিয়ার হলো তার ফ্যান বেস। আর এই ফ্যান বেসকেই তিনি তার পলিটিক্যাল ক্যারিয়ারে সবথেকে বেশি ব্যবহার করেছেন। 2025 সালে তামিলনাড়ুর প্রতিটা বুথে বিজয়ের টিভিকে পার্টি প্রায় 70,000-এরও বেশি বুথ এজেন্ট দিয়েছিল। মোট ভোট কেন্দ্রে কমিটি সংখ্যা ছিল প্রায় 69,000। সবচেয়ে বড় কথা হলো টিভিকে দলের প্রাথমিক সদস্য সংখ্যাই ছিল প্রায় 1.5 কোটিরও বেশি। এবার কথা বলি বিজয়ের স্ট্র্যাটেজি নিয়ে। বেসিক্যালি বিজয় সবচেয়ে পরিচিত ছিল জেনজিদের মধ্যে। আর এই জেনজিরা এই মুহূর্তে ভুগছে চরম বেকারত্বে। তাদের কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো বছরের পর বছর ধরে দুর্নীতি করছে, তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। ফলে বিজয় টার্গেট করে এই জেনজিদের। ইভেন আপনারা রিসেন্টলি নেপালের ক্ষেত্রেও দেখবেন যে একজন সিঙ্গার কিভাবে নেপালের রাজনীতির ময়দানে একজন মাসিহা হয়ে উঠেছেন। বিজয়ের ব্যাপারটাও কিন্তু খানিকটা একই রকম। থালাপতি বিজয় গত 2 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তৈরি করেছিলেন। তার গানগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছিল, তার রাজনৈতিক সভার ক্লিপস লক্ষ লক্ষ শেয়ার হচ্ছিল, তার সাদা শার্ট আর খাকি প্যান্ট রীতিমতো একটা ভাইরাল ড্রেস ট্রেন্ডে পরিণত হয়। দোকানের ম্যানেকুইনও তার পোশাক দিয়ে সাজানো হতো। ভয়েস অফ কমন্স নামে তিনি দলের একটা আইটি শাখা খোলেন, যারা ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে ডিজিটাল প্রচার করতে শুরু করে। বিজয়ের প্রচারে হলোগ্রাম এবং রোবটকেও তিনি ব্যবহার করেন। একটা রোবটকে তার দলের ড্রেস পরিয়ে প্রচারে বের করা হতো। আর এই রকম ধরনের ইউনিক প্রচার দেখে তামিলনাড়ুর সমস্ত মানুষ বেশ প্রভাবিত হয়েছিলেন। এবার এই বছর তামিলনাড়ুতে মোট ভোটার ছিল 4,88,00,000, যার মধ্যে প্রায় 12.5 লক্ষ ছিল একেবারে নতুন ভোটার, যাদের বয়স ছিল 18 থেকে 19 বছর। এই নাম্বারটা ছিল বিজয়ের জয়ের জন্য একটা হিউজ ফ্যাক্টর। এর কারণ বুঝতে গেলে আপনাদের একটু ভোটের রেজাল্টটাকে জানতে হবে। এইবারের ইলেকশনে টিভিকে মানে বিজয়ের দল পেয়েছিল 1,34,00,000 ভোট। আর যে দ্বিতীয় দলটা এগিয়েছিল মানে ডিএমকে, তারা পেয়েছিল 1,19,00,000 ভোট। মানে বিজয়ের দল সরাসরি 15 লক্ষ ভোট বেশি পেয়েছিল। এবার আশা করি বুঝতে পারছেন যে এই যে 12 লক্ষের সংখ্যাটা এটা কতটা হিউজ ছিল। এই নতুন ভোটার ছাড়াও যারা জেনজি মানে 20 থেকে 29 বছরের মধ্যে বয়সী ভোটাররা, এদের সংখ্যা ছিল প্রায় 1,18,00,000, যাদের একচেটিয়া সমর্থন পায় বিজয়, যা মোট ভোটারের প্রায় 20%। আর এদের একটা হিউজ সাপোর্ট পেয়েছিলেন বিজয় থালাপতি। আর এই ভোটে বিজয়ের সবথেকে বেশি হেল্প করেছিল পিকে মানে প্রশান্ত কিশোর। তার হাত ধরেই টিভিকে তাদের রাজনৈতিক গুটি সাজায়। কেন্দ্রীয় সরকারের ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রস্তাবের সরাসরি বিরোধিতা করে বিজয়। এতে বিজয় তামিলনাড়ুর অ্যান্টি বিজেপি ভোটারদের
নিজের দিকে অ্যাট্রাক্ট করে, যার ফলে ডিএমকের প্রচুর ভোট শেয়ার কেটে যায়। এছাড়াও বিজয় এডুকেশনকে কনকারেন্ট লিস্ট থেকে স্টেট লিস্টে ফিরিয়ে আনার দাবি তোলেন। মানে কেন্দ্র সরকারের পাঠ্যক্রমের বদলে তামিলনাড়ুর নিজস্ব পাঠ্যক্রম চালু হবে। এছাড়া বিজয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই তামিল ভাষাকে প্রাধান্য দেন এবং তিনি শিক্ষাক্ষেত্রে প্রতিটা জায়গায় তামিল ভাষা চালু করার কথা বলেন। এর ফলে তামিলনাড়ুতে এআইএডিএমকে, যাদের বিজেপির সাথে জোট রয়েছে, তাদেরকে হিন্দি আগ্রাসনের তকমা দিয়ে তাদের ভোট শেয়ারও অনেকটা কেটে নেয়। আর এগুলোর পাশাপাশি বিজয় প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য। তিনি বলেন কৃষকদের লোন দেওয়া হবে, চাকরির ক্ষেত্রে 5 লক্ষ নতুন নিয়োগ করা হবে, এমনকি সমস্ত ইন্টার্নশিপ পেইড হবে। যারা উচ্চশিক্ষায় গবেষণা করতে যাবে তাদের জন্য 25 লক্ষ পর্যন্ত এডুকেশন লোন দেওয়া হবে। তামিলনাড়ুর বহু মানুষ যারা মাছ ধরে জীবিকা নির্ধারণ করেন, যাদের এতদিন পর্যন্ত কোনো সরকার গুরুত্ব দেয়নি, বিজয় প্রথমবারের জন্য এই জেলেদের এমএসপি বা ন্যূনতম প্রাইস ইন্ডেক্সের কথা ঘোষণা করেন। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলেরা মাছ ধরতে পারেন না, এর ফলে তাদের রোজগার বন্ধ হয়ে যায়। বিজয় এই জেলেদের বার্ষিক 27,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন, ডিজেলের সাবসিডি দেওয়ার কথা বলেন। বিশেষ করে সেই সমস্ত মানুষ যারা ট্রলার চালান, ট্রাক্টর চালান বা ট্রান্সপোর্টের সাথে যুক্ত, সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের সুবিধা দেওয়ার কথা বলেন। তামিলনাড়ুর একটা জিনিস বিজয় খুব ভালোভাবে লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে এখানকার মহিলারা সোনা ভীষণ পছন্দ করেন। আর বিজয় এই সোনা দিয়েই মহিলাদের ভোট অ্যাট্রাক্ট করার চেষ্টা করেন। বিজয় তার নির্বাচনী প্রচারে বলেন তিনি ক্ষমতায় এলে মহিলাদের বিয়ের সময় 4 গ্রাম করে সোনা দেওয়া হবে এবং সঙ্গে দেওয়া হবে একটি করে রেশমি শাড়ি। এমনকি নতুন বাচ্চা জন্ম নিলেও তাকে একটা সোনার আংটি দেওয়া হবে। পরিবারের মুখ্য মহিলাকে মাসিক 2,500 টাকা করে ভাতা দেওয়া হবে। পুরো রাজ্য জুড়ে মহিলাদের জন্য বাস সার্ভিস ফ্রি করা হবে। বছরে পরিবার পিছু 6টি করে রান্নার গ্যাস ফ্রি দেওয়া হবে। 200 ইউনিট অবধি বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। বিধবা, সাধু এবং প্রতিবন্ধীদের জন্য মাসিক 3,000 টাকা করে ভাতা ঘোষণা করা হয়। এমনকি প্রতিটা পরিবারে 25 লক্ষ টাকা করে বিমা দেওয়ার ঘোষণা করা হয়। এবার এই ভাতার রাজনীতি, যা আজকের দিনে প্রায় প্রত্যেকটা দলই করছে, সেটা দেশের ইকোনমির জন্য কতটা খারাপ সেটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু বিজয় তার এই প্রচারে কিন্তু হিউজ মার্জিনে একটা ভিক্টরি পেয়েছেন। আর এই বছরের ইলেকশনে 234টা সিটের মধ্যে বিজয়ের দল প্রায় 108টি সিটে জয়ী হয়। আর এখানেই আসে বিজয়ের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ সরকার গঠন করার জন্য যে ম্যাজিক নাম্বার, মানে 118টা সিট বিজয় পাননি। এর ফলে তার সাহায্য নিতে হতো অন্য কোনো দলের। কিন্তু বিজয় যখন এই দল তৈরি করেছিলেন, তখন তিনি নিজের দলকে একটা স্বতন্ত্র পার্টি হিসাবে তুলে ধরেছিলেন। আর এই সরকার গঠনের জন্যই ভোটের পরে কংগ্রেসের সাথে তিনি জোট দেন, যে কংগ্রেস আগে ডিএমকের সাথে যুক্ত ছিল। এমনকি সিপিআই, সিপিআইএম, ভিসিকে, আইইউএমএল এই দলগুলোর সাপোর্টও বিজয় নেন। এরই সাথে এআইএডিএমকে, মানে যাদের সাথে বিজয়ের পলিটিক্যাল পার্টির দূর দূরান্ত পর্যন্ত আদর্শগতভাবে কোনো রকম মিল নেই, সেই দলেরও বহু বিধায়ক বিজয়ের টিভিকের সাথে যুক্ত হয়েছে। আর এই সব কিছু মিলে বিজয়ের আজকের দিনে যে সরকার গঠন করেছেন, সেই সরকার কিন্তু বেশ নড়বড়ে। এমনকি বিজয় ক্ষমতায় আসার দিন থেকেই একের পর এক কন্ট্রোভার্সি ইরাপ্ট হচ্ছে। এখন প্রশ্ন হলো, জেনজিদের যে ভরসা বিজয় দেখিয়েছিলেন তা কি তিনি পূরণ করতে পারবেন, নাকি তার পলিটিক্যাল অ্যালাইদের চাপে পড়ে এই সরকার ভেঙেও যেতে পারে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এরকম ধরনের পলিটিক্যাল অ্যানালাইসিস ভিডিও যদি আপনি আরও দেখতে চান, সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো এরকম ধরনের ভিডিও আরও বানাতে। আর এটা ছিল আমাদের প্রথম পলিটিক্যাল অ্যানালাইসিস, মানে এরকমভাবে পুরো একটা রাজ্যের সম্পূর্ণ ভোটটাকে অ্যানালাইসিস করা। এই তো গেল তামিলনাড়ুর রাজনীতির কথা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছরের শাসনের পর মমতা ব্যানার্জি সরকারকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার জনগণ। কিন্তু কেন মমতা ব্যানার্জির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিলেন? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।